আমারে তুমি মাফ করে দিও, তুমি আমাকে কখনো ক্ষমা করবে না আমি জানি, আমাদের আর দেখা হবে না, আমি তোমাকে ডিভোর্স দিব, ভালো থেকো। এইগুলো আমি দেখছিলাম, মানে আমি ওই সময় চাইছিলাম যে সুসাইড করবো, আত্মহত্যা করবো, মানে সবকিছু আমার ঠিকঠাক। এত বাকি লেখা কার? বাকি লেখাগুলো আমার, আমি চাচ্ছিলাম যে আমি সুসাইড করবো এবং এগুলো লিখে গেছিলাম যে কি কে লেখা পড়েন শুনে? ফোন দিয়ে বললো আবির ওর তো মেয়ে হয়েছে, সুস্থ আছে। বললাম আলহামদুলিল্লাহ ভালো। এর মধ্যে আবার ফোন আসে, বলতেছে যে তোমার মেয়ে তো মৃত্যু হয়েছে, মানে মারা গেছে। আমি তখন খুব খারাপ লাগলো যে আপনি একটু আগে বললেন যে আমার মেয়ে হয়েছে, আর এখন বলতেছেন মেয়ে মারা গেছে। খুব, মানে আমি ওই জায়গায় কান্নাকাটি করতেছি। আমার কাছে আমার কথা হচ্ছে, প্রথমে তারা বললো যে মেয়েটা সুস্থ আছে, তারপরে বলতেছে যে মেয়েটা মৃতই হয়েছে। কোন একটা তো ভেজাল আছে মনে হ্যাঁ হচ্ছে। ভেজাল, ওরা ডাক্তারের কাছে নেয় নাই, মানে টাকা খরচ করতে চাচ্ছিল না, বাচ্চা অক্সিজেন পাইনি, পরে মারা গেছে। তো এটা খুন, এটা 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 অ্যাক্সিডেন্ট না, এটা খুন রীতিমতো। একদিন ওর ফোনটা আমি চেক দিই, চেক দেওয়ার পরে ফোন পিকচার ডিলিট করার পরে কিন্তু আবার ওই যে আর্কাইভে থাকে, ওইখানে গিয়ে চেক দিয়ে দেখি যে ও ফোন করতো। আরেকটা জিনিস আমি পাইলাম যে একটা মেসেজ কনভার্সন হয়েছে, সেটা হচ্ছে আমাকে মেরে ফেলার প্ল্যানিং হয়েছে। ওই ছেলে ওইখানেই থাকে, ছেলে অলরেডি একটা মার্ডার কেসের আসামি, মার্ডার করে সাতক্ষীরা থেকে এখানে আসছে। আবির ভাই প্রেমের বিয়ে? আমাদের বিয়ের শুরুটা হচ্ছে তখন আমার ধানমন্ডিতে দোকান ছিল, মানে কিসের? দোকান, কাপড়ের দোকান ছিল। আচ্ছা। দোকান আমার না, আমার মামার ছিল, ওইখানে আমি হচ্ছে ম্যানেজার হিসেবে। লেভিড হসপিটালের পাশে কনকর্ড আর্কিটেক্ট শপিং মলে। তো ওইখান থেকে ওই মেয়ে সেলসম্যান ছিল আমার এই দোকানের, আমি ছিলাম ম্যানেজার। সেইখান থেকে পরিচয়। তো আমাদের মধ্যে ওইরকম একটা ভালো রিলেশন ছিল না, যে প্রেম বা ভালোবাসা এরকম কিছু ছিল না, জাস্ট ও সেলসম্যান, আমি ওর ম্যানেজার, এই পর্যন্ত। তো এরপরে আপনার ওই মার্কেটেই আমার ওই যে মামা ছিল, মামার একটা ভাইরার দোকান ছিল, ওনারও কাপড়ের দোকান। তখন উনি, ওনার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়, ওনার মামার সঙ্গেও, মানে মামার ভাইয়ের সঙ্গে। তো আমি আমার দোকান থেকে 2 লক্ষ টাকা ওই মামাকে, আমি আমার মামাকে না জানিয়ে, মানে যে মহাজন তাকে না জানিয়ে দিয়ে দিই। এবং এর মধ্যে সেই দিন, তখন সামনে ঈদ, রমজান মাস ছিল, প্রতিদিন ভালো বেচা কেনা হচ্ছিল। তো আমাকে বলছিল যে ঈদের আগেই টাকাটা আমাকে দিয়ে দিবে, আর টাকাটা যখন দিয়ে দিবে তখন আমি আবার আমার মহাজনকে বুঝাই দিতে পারবো, মানে প্রতি মাসের বেচা কেনাটা আমার বুঝাই দিতে হয়। তো এর মধ্যে আমি একটা কাজ করে ফেলছিলাম, সেটা হচ্ছে আমি আমার মহাজনকে না জানাই আমি কুমিল্লা চলে গেছিলাম সেদিন। দোকানের রাউটার বন্ধ করে, যাতে আমাকে সিসি ক্যামেরাতে দেখতে না পায়, কুমিল্লা চলে গেছিলাম একটা ফ্রেন্ডের বিয়েতে। তো বিয়েতে যাওয়ার পর, এখানে যাওয়ার পরে আমি গোসল করি, গোসল করার পরে, মানে পুকুরের পানিতে গোসল করি, করার পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আমার সেই দিন রাত্রে আসার কথা ছিল, কিন্তু আসতে পারি নাই, কারণ যে পরিমাণ অসুস্থ ছিলাম আমাকে ওইখান থেকে ছাড়ে নাই। পরদিন আমি যে টাকাটা ওনার ভাইরাকে দিছিলাম, এবং এটা নিয়ে আমাকে অনেক কাবজাব হচ্ছে, আমি টাকাটা তুলতে পারতেছি না, বিগ অ্যামাউন্ট ছিল ওনার কাছে, ওনার পক্ষে দেওয়াটা সম্ভব হচ্ছিল না। ওনার ভাইরা কি করতো? ওনার ভাইরারও একই মার্কেটে দোকান ছিল। আচ্ছা। কিন্তু ও একটু ছোট দোকান ছিল, মানে ঈদের জন্য দোকানে মাল তুলতে পারতেছিল না, আর আমার কাছে প্রতিদিন বেচা কেনা হয়, টাকাটা আমার যেহেতু মাস শেষে ছিল। তো আমি ভাবছিলাম আমি টাকাটা দিলে ওই টাকা দিয়ে মাল কিনে ঈদে ব্যবসা করে আমাকে টাকাটা দিয়ে দেবে, এরকম চিন্তা থেকে আমি দিছিলাম। পরে ওই আর টাকাটা দেয় না। আমি টাকাটা তখন কি করলাম, ওই আমার চালান থেকে ওই অ্যামাউন্টটা আমি ছেড়ে ফেললাম, এই টাকাটা আমার কাছে বেচা কেনা করি না, এরকম কিছু ছিল, আমি কেটে ফেললাম। তারপরে আমি টাকাটা বুঝাই দিলাম। তো এর মধ্যে যখন বিয়েতে গেলাম, 2 দিন আসতে পারলাম না, তখন ওই ওনার ভাইয়েরা, নাম ছিল সাজু, সাজু মামা, আমার সেই মহাজনকে ফোন দিয়ে বলে যে আমি, আবির তো পলাইছে, দোকানের টাকাটুকি নিয়ে পলাইছে। তখন আমি তো পলাই নাই, তো আমি তো জাস্ট একদিনের জন্য গেছিলাম, এটা আমার একটা ভুল ছিল, আমি না বলে গেছি। তখন আমার মহাজন আমাকে ফোন দিল যে তুমি কই আছো। আমি বললাম, আমি মিথ্যা কথা বলছিলাম যে আমি দোকানে আছি, কিন্তু তখন যে আমার মহাজন দোকানে আছে এটা আমি জানতাম না, আমি কিন্তু ওই যে কুমিল্লাতে আছি। তখন বললো তুমি তো দোকানে আছো, তাই দোকানে আমি আসো, কোন পাশে আছো? তখন আমি বললাম, আমি আবার ফোনটা কেটে আমার ওই সেলসম্যান ওই মেয়েটার ফোন দিলাম, মানে নাইমা ওর নাম ছিল। নাইমা, নাম আসছে নাকি? বললো যে হ্যাঁ বসে আসছে, উনি তো আপনাকে পাচ্ছে না, চিল্লাচিল্লি করতেছে, এবং মার্কেটে পুরো গুজব ছড়াই গেছে যে আপনি নাকি টাকা নিয়ে পালাইছেন। আসলে আমি টাকা টুকি নিয়ে পালাই নাই। পরে আমি ওই রাত্রে আবার ওই অসুস্থ শরীর নিয়ে ব্যাক করলাম,
কুমিল্লা থেকে ব্যাক করলাম, তখন আমার বাসা হচ্ছে গাজীপুরে, আমি সোজা গাজীপুরে এসে নামলাম যে পরদিন সকালে যাব। এর মধ্যে আমার নামে মামলা করে ফেলে, জিডি করে, একটা সাধারণ জিডি করে যে আমি প্রায় 5 লক্ষ টাকা নিয়ে পলাইছি। দোকান অনেক বড় দোকান ছিল, স্বাভাবিক এটা। তো জিডি করার পরে দোকানে যখন তদন্ত করতে আসে থানা থেকে, কিন্তু ওরা এরকম 5 লক্ষ টাকার যে জিডিটা করছে এরকম কোনো ক্ষয়ক্ষতি ওনারা পায় নাই তদন্ত করে। তখন আমি, আমার একটা জিদ কাজ করতেছিল যে আমার নামে আমার কাছ থেকে না শুনে শুধু শুধু একটা জিডি করলো, আমি আর দোকানে যাব না। এর মধ্যে আমার দোকানে যে সেলসম্যান মেয়েটা ছিল, এই আমাকে অনেক হেল্প করছে। মানে ও বলছে আমার, যেহেতু আমার সঙ্গে সবসময় থাকছে, আমি কোনটা কি করছি, খারাপ করছি নাকি ভালো করছি এটা তো জানতো। এটাও বলছে যে না ভাইয়া কখনো টাকা টুকি ভাবে নেয় নাই বা যায় নাই, এরকম বলছে। তো তারপরেও আমার কথা শুনতেছিল না, কারণ ওই যে আমি রাউটার অফ করে চলে গেছি, এটাই আমার দুর্বলতা। তারপরে আমার সামনে ঈদ চলে গেল, ঈদের মধ্যে ওই মেয়েটাকে, এর মধ্যে আরেকটা কথা ছোট করে বলে রাখি, মানে আমার যে মহাজন ছিল ওই সেলসম্যান মেয়েটাকে মানে কুপ্রস্তাব দিত, মানে পছন্দ করতো, বলতো যে তোমাকে ঈদে নিয়ে কক্সবাজার ঘুরতে যাব বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, তুমি আমাকে সময় দিও, এরকম কিছু টাকার প্রলোভন দেখাইতো মেয়েটাকে। এবং মেয়েটা মাঝে মাঝে আমাকে বলতো যে ভাইয়া বস তো এগুলো কথা বলতেছে, এগুলো দেখেন, এগুলো উনি আমার বাবার বয়সী মানুষ, এগুলো তো ঠিক না। তা আমি তো আর কিছু বলতে পারি না, এটা যেহেতু উনি মহাজন মালিক। বললাম দেখো যে যেটা বলতেছে তুমি এটা কান দিও না, তুমি ঠিক থাকলে সব ঠিক, তুমি এগুলোতে কান দিও না। তখন এভাবেই চলতেছিল। তো এরপর আমাকে প্রায় 1 মাস পর ঈদ চলে গেল, ঈদের পরে আমাকে টাকা হলো, কারণ দোকানের এ টু জেড সব মাল সামান আমার কাছ থেকে কেনা। এখন আমি যেহেতু দোকানে নেই, দোকানটা কিন্তু চলতেছে না। সেলসম্যান ও কোন প্রোডাক্টের কত দাম, কত বিক্রি করতে হবে এটাও জানে না, এবং মালিক পর্যন্ত জানে না। তখন বাধ্য হয়ে আমাকে ওনারা ডাকলো, আমি আসলাম। আসার পরে দোকানে কত টাকার মাল ছিল এবং কত টাকা ক্যাশ আমাকে দিছিল এটার একটা হিসাব করতেছিল। হিসাবে বসে সব ঠিক ঠিক আছে, কিন্তু লাস্টে গিয়ে ওই যে 2 লক্ষ টাকা যে আমি দিছিলাম ওনার ভাইরাকে, এই টাকাটাই শর্ট পড়তেছে। তখন আমি বলি ওনার ভাইয়ার কথা যে আপনার ভাইরাকে টাকাটা আমি দিছি, টাকাটা উনি নিছে, কিন্তু উনি ওইটা অস্বীকার করে তৎক্ষণাৎ, যে না আমাকে কোনো টাকাই দেয় না। যখন এটা বলে তখন আমি, আমাদের ওই মার্কেটে 6 তলায় মসজিদ ছিল, আমি বলছিলাম যে আপনি মসজিদে ওটা গিয়ে টাকার কথা যদি বলেন যে আমাকে আমি কোনো টাকা দেয় নাই, তাহলে আমার বাড়িতে যদি টিন বিক্রি করবো টাকা দেওয়া লাগে, 2 লাখ টাকা আমি দিব। আমার এরকম একটা কনফিডেন্স ছিল যে আমি টাকাটা দিয়েছি, আমার কাছে টাকাটা নেই। তখন উনি প্রথম অবস্থায় বলে যে ঠিক আছে চলো মসজিদে উঠবো। তখন মসজিদে নিয়ে গেল, 6 তলায় মসজিদে নিয়ে যাওয়ার পরে সাজু মামা অজু করলো, আমি অজু করলাম। করার পরে সাজু মামা, তখন ইয়ে আছে, ওই মালিক সাথে আছে। হ্যাঁ মালিক সাথে আছে, মালিকের সাথে আছে। মালিক আমাকে বিশ্বাস করতেছিল, কারণ আমি ওনার অনেক বিশ্বস্ত ছিলাম বলে এত বড় সবটা আমার কাছে স্বাভাবিক। দিছে। তারপরেও একটু মানে ওনার রাগ আমাকে না, আমি মালিককে না বলে চলে কেন গেছে, চলে এটা আসলে অন্যায় হয়েছে ঈদের মধ্যে তো। হ্যাঁ ঈদের মধ্যে এটা আমার অন্যায় হয়েছে। তো পরে মসজিদে গিয়ে অজু করার পরে আমি অজু করে মসজিদের বারান্দায় চলে গেছি, কিন্তু সাজু মামার বারান্দায় ঢুকে না, মানে মসজিদের ভিতরে ঢুকতেছে না। তখন বলতেছে যে ভাই, আমার মালিকের নাম ছিল মামুন, বলতেছে মামুন ভাই আপনি একটা সামান্য কর্মচারীর জন্য আমাকে মসজিদে তুলতেছেন, আপনি ওর কথাই বিশ্বাস করতেছেন, আমার কথা বিশ্বাস করতেছেন না, মানে আমাকে মসজিদে উঠতেই হবে, মানে এরকম একটা ইমোশনাল কথা বলতেছে। তখন মামুন মামা বুঝতে পারলো যে আসলে এখানে একটা ঘাবলা আছে। তখন আমাকে বললো, আমার ঘাড়ে একটা থাবা দিল, দিয়ে বললো যে যেটা করছিস সেটা ভালো করিস নাই, অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম, বাইর হ। মানে আমাকে মসজিদ থেকে বের হয়ে বলতেছে টাকাটা কে নিছে আমি বুঝতে পারছি। তো এটা বলার পরে আমি চলে আসলাম, মার্কেটের নিচে চলে আসলাম। আমাকে বলে তুই থেকে নিয়মিত কন্টিনিউ দোকান কর এবং খুব শীঘ্রই এখান থেকে দোকানটা আমরা ছেড়ে দিব। মানে চাচ্ছিল তখন, যেহেতু ওনার ভাইয়েরা চোখ পড়ে গেছে, ঝামেলা করতে পারে ফিউচারে, মানে আমাকে রাখতে চাচ্ছে না এখানে। তা আমি বলছি যে না, আপনি আমার কথা না শুনে যেহেতু থানা মামলা করে ফেলছেন, যেটি করছেন, আমি আপনার দোকানে থাকবো না। আর আপনার যে 2 লক্ষ টাকা এটা যদি আমাকে দিতে হয় আমি দিয়ে দেবো। তখন উনি যেহেতু বুঝতে পারে যে টাকাটা আমি আসলে ওনাকে দিছি, এবং ওই মার্কেটের সিকিউরিটি থেকে যতগুলো লোক ছিল সবাই আমাকে খুব ভালো জানতো, মানে এটা ভেবে ভালো জানতো যে সিকিউরিটিদের বা মার্কেটের যে বুয়া খালা টিনার যারা ছিল সবাইকে আমি মানে খুব ভালোবাসতাম, এক্সট্রা টাকা টুকি দিতাম, মানে ওরাও আমাকে সেই হিসাবে ভালোবাসতো, ছোট দেখতে ভালোবাসতো। তো তারপরে আমি চলে আসি, পরে আমাকে টাকাটা মাফ করে দেয়, টাকাটা মাফ করে দেয়। দেওয়ার পরে আমি আমার মতো তখন গাজীপুরে গিয়ে আমি ছোট একটা ব্যবসা শুরু, কসমেটিকের একটা দোকান দিই। এর মধ্যে আমি, এই মেয়েটা আমাকে সামনে কুরবানি ঈদ চলে আসে, এটা কিন্তু রমজান ঈদের ঘটনা বললাম। কুরবানি ঈদ চলে আসে, তখন এই মেয়েটার সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হলো। ভালো সম্পর্ক বলতে কি, এত বড় একটা দুর্ঘটনার থেকেও আমাকে বাঁচাইছে, মানে বলতে গেলে ও রাজসাক্ষী ছিল। মানে ও যেটা বলছে ওনার কথাটাই এখানে গ্রান্টেড ছিল, এবং ও বলছে সত্যটাই বলছে। তখন আমার আব্বা আম্মার সঙ্গে কথা বলতো ওই মেয়ে টুকটাক। তো
একটা মেয়ে আমাকে বলতেছে, মানে ওই মেয়ে তখন বলতেছে ভাইয়া ঈদে আমি আপনাদের বাড়িতে যাবো। এখন কেউ যদি আমাকে বলে যে আপনাদের বাড়িতে যাবো, এটা তো মুখের উপর না করা যায় না। হুম। আর আমার বাড়িটা হয়ে আছে গ্রামের মধ্যে। Okay. আর গ্রামের মধ্যে ওই যখন- মেয়ের মা বাবা নেই? হ্যাঁ, মা বাবা সবাই আছে। তাহলে ওই মেয়ে মা বাবা রেখে আপনার বাড়িতে কেমন ঈদ করতে? মানে ঈদে ঘুরতে যাবে বলতেছিল। কাছাকাছি বাড়ি? কাছাকাছি না, আমার বাড়ি ছিল হচ্ছে জন্মস্থান রাজশাহীতে, আর ওর বাড়ি? ওর বাড়ি হচ্ছে যশোরে। বহু দূর, তে মাথা ও মাথা দূর। হ্যাঁ, তখন ও থাকতো শ্যামলীতে আর আমি থাকতাম হচ্ছে ধানমন্ডি আর গ্রিন রোড। হুম। গ্রিন রোডে থাকতাম, কিচেন রোড। ওকে। তো ও এখান থেকে ডিউটি করতো দোকানে। তো তখন আমি ওকে বললাম ঠিক আছে যাই হোক, মানে কথার কথা বলছি আমি, আচ্ছা। যে মুখে যাই যেহেতু বলছে যাবে এই কথা Understood. বলছি। হ্যাঁ, তো ঈদের পর দিন ও গাড়িতে উঠছে, আমি জানি না, আমাকে বলে নাই, কিন্তু ও জানতো যে আমার বাড়িটা কোথায়, রাজশাহী। মানে একসাথে যেহেতু 6 মাস ছিলাম, হুম। টুকটাক কম বেশি জানতো। তো আমাকে না বলে হুট করে, মানে ও ভাবতেছিল আমাকে সারপ্রাইজ করবে এরকম কিছু একটা ভেবে গাড়িতে উঠছে। গাড়িতে ওঠার পরে তখন চন্দ্রা পার হয়েছে। চন্দ্রা পার হয়ে বলতেছে, হ্যাঁ গাজীপুর চন্দ্রা পার হয়ে বলতেছে ভাই আমি তো গাড়িতে উঠছি, আমি আপনাদের রাজশাহীতে যাচ্ছি। তো বললাম, মানে তখন একটু আমি চমকে গেলাম যে আশ্চর্য ব্যাপার, তুমি আসতেছো, কিন্তু মুখে নাও বলতে পারতেছি না যে তুমি কেন আসতেছো, কারণ গ্রামের বিষয়টা ভাইয়া। স্বাভাবিক, বলা যায় না। হ্যাঁ, একটা ছেলের বাড়িতে যখন একটা মেয়ে আসবে তখন ব্যাপারটা বিষয়টা অন্যরকম। অন্যরকম হুম। দাঁড়াবে, যে মেয়ে বাপের বের করে নিয়ে চলে আসছে বা ভাগাই দিয়ে হুম। চলে আসছে, বিষয়টা অন্যরকম দেখাবে। কারণ আমি মনে মনে এটা খুবই চিন্তিত, এবং আমার গ্রামের যে একটা মামা ছিল বন্ধুর মতোই, বিষয়টা ওর কাছে আমি শেয়ার করলাম যে মামা এরকম একটা ব্যাপার। ও আবার বিবাহিত ছিল। এখন এই মেয়েকে এত দূর থেকে আসতেছে, আমি তো বাড়িতেও তুলতে পারবো না, বাড়িতে তুললে আমার বাড়ি থেকে ঝামেলা করবে এবং গ্রামের মানুষজন মেনে নিবে না, বিষয়টা অন্যরকম দেখবে, বা ফ্যামিলিতে আব্বা আম্মার মান সম্মান নষ্ট হবে। সঠিক। তো ও বলতেছে ঠিক আছে তাহলে তুমি ওকে নিয়ে আসো, আমি বলবো যে আমার শ্বশুর বাড়ির লোক, আর ঈদের সময় তো অনেক লোক জায়েজ আছে। যাই যাই আসে, ঘুরতে ফিরতে যায়, এটা মেনে নিবে। তো বললাম ঠিক আছে। তো এর মধ্যে ওই মেয়ে আমার হচ্ছে পুঠিয়াতে গিয়ে নামে, রাজশাহী পুঠিয়া হয়তো নাম শুনছে কিনা, পুঠিয়াতে গিয়ে নেমে আমাকে ফোন দেয় যে এখানে আমি। আমি এখানে নামছি। তখন আমি ভয় পেয়ে গেছিলাম যে এখন কি করি। আমি ফোনটা বন্ধ করে দিই। ফোনটা বন্ধ করে দিই। আর তখন হচ্ছে আমার ওই মেয়ের কাছে আমার আব্বার নাম্বার ছিল। ওকে। আমার নানি আবার আমাকে খুব ভালোবাসে, ছোট থেকে আমার নানির কাছে মামার কাছে মানুষ হয়েছে। আমার একটা আন্টি ছিল, রিয়া আন্টি, ওনার কাছে মানুষ হয়েছে, ওনারা খুব ভালোবাসে। হুম। এবং আমার বাড়িটা হচ্ছে একই গ্রামে, নানু বাড়ি আর আমার বাড়ি একই গ্রামে, এই পাড়া ওই পাড়া। তো সেদিন ঈদের পর দিন সবাই নানু বাড়িতে আছি আমরা, মা আছে আমি আছি। তো দেখলাম আব্বা আর হচ্ছে আমার নানি ফিস ফিস করে কিছু কথা বলতেছে, যেটা আমি লক্ষ্য করলাম। তো এর মধ্যে আমাকে নানি আমাকে ডাক দেয়, দিয়ে বলে যে, নানি ডাক দিয়ে আমার কিছু না বলে একটা ঠাস করে থাপ্পড় মারা আমাকে। কিছু না, আমি আচমকা থাপ্পড়টা খাওয়ার পরে বললাম মারলেন কেন, কি হয়েছে? তখন বলে যে এই মেয়েটা এত দূর থেকে আসছে, এত দূর একটা মেয়ে মানুষ ওইরকম একটা জায়গাটা অনেক খারাপ ছিল, যেহেতু সন্ধ্যার সময় একটা মেয়ে এত দূর থেকে আসছে, কিছু চেনে না, কোনো বিপদ আপদ হইতে পারে, তুই ফোন কেন বন্ধ করলি? তো বলার পরে আমার নানি আর হচ্ছে আমার আব্বার সাথে একটা সিএনজি নিল, সিএনজি বলতে ইজি বাইক নিয়ে ওই জায়গায় চলে গেল। কত দূর ওখান থেকে? আমার ওই বাড়ি থেকে ওইখান থেকে সিএনজি তে গেলে তারপর 40 মিনিট সময় লাগবে বাপরে। সিএনজি তে, মানে বাস কাউন্টার, যেহেতু আমার বাড়িটা গ্রামের মধ্যে, ওই কাউন্টারে নেমেছিল। তখন মেয়েটাকে ওখান থেকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে যেহেতু মেয়ে আসছে, আসার পরে কিন্তু এখানে সবাই ওর অপরিচিত মুখ। হুম। পরিচিত মুখ বলতে আমার একটাই, কিন্তু আমি ওর সামনে মানে যেতে পারতেছিলাম না, সামনে গিয়ে কি বলবো কি হবে, কেমন একটা আনইজি ফিল করতেছিলাম। আর আমি ভিতরে ভিতরে অনেক রাগও হচ্ছিলাম যে মেয়েটাকে আমি মুখের কথা বললাম আর চলে আসলো, কেমন স্লেমলেস মেয়ে ভাই, আমি এরকম ভাবতেছিলাম। আর তারপরে গেলাম, সন্ধ্যার পরে যখন মেয়েটা আসলো তখন আনুমানিক 8টা বাজে। মেয়েটাকে দেখে আমার বাড়ি থেকে কম বেশি সবাই ভাবতেছে যে আমার সঙ্গে মনে হয় প্রেম প্রীতি এরকম কিছু একটা আছে, কিন্তু আদৌ ভাই এরকম কিচ্ছু ছিল না, ওর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এজ এ বস হিসেবে আমি ওর কাছে কাজ করছিলাম, আর ও আমার কাছে জাস্ট সেলসম্যান, এইটুকু। তো আমার বাড়ি থেকে সবাই দেখলো মেয়েটাকে, দেখার পরে আমাকে এই পেশা বিরক্ত করতেছে, যে মানে ভাবতেছে যে আমার সঙ্গে সবকিছু আছে, এখন বিয়ে দিবে, এরকম একটা সিচুয়েশন। তো দেখতে শুনতে খুব একটা খারাপ ছিল না। আর আমার কাছে যেহেতু 6 মাস ছিল, মেয়ে মানুষ প্রেম ভালোবাসা করতেই পারে স্বাভাবিক বিয়ের আগে, এটা ওর ছিল, রিলেশন ছিল, আমি জানতাম। মাঝে মাঝে ছেলে আসতো দোকানে ওর সঙ্গে দেখা করতে, যে বিষয়গুলো আমি নোট করতাম, যে দেখো এটা তোমার জব, এই জায়গায় কোনো ছেলে তুমি আনতে পারবে না, তোমার রিলেশন থাকলে তুমি বাইরে গিয়ে দেখা করো, সমস্যা নেই, কিন্তু মার্কেটে কোনো ছেলে তোমার আসবে না, এটা নিয়ে কথা বলতাম। তো আমি জানতাম যে ওর রিলেশন ছিল, করতো, একটা না একের অধিক করতো, এটা আমি জানতাম। মানে একই সাথে অনেকগুলো করতো। মানে আমি আবার কি করছিলাম, ওর ফেসবুক আইডিটা নিয়ে নিছিলাম, আমার দোকানে ওয়াইফাই ছিল, ওয়াইফাই পাসওয়ার্ড দিতে গিয়ে আমি ফোনের ফরগেট মেরে পাসওয়ার্ডটা নিয়ে নিছিলাম ওর ফোন থেকে, এটাও জানতো না। ও কথা কথা বলতে গেলে আমি দেখতাম, একের সঙ্গে অনেক কয়েকটা ছেলের সঙ্গে রিলেশন করতো ফেসবুকে।
তো আমি তারপরে এটা জানার পরেও পরে ভাবলাম এছাড়া তো সবকিছুই ভালো, আর একটা মানুষ ফেসবুকে রিলেশন করতেই পারে টাইম পাস, সামনে তো যায় নাই, এরকম ভেবে আমি সম্মতি দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি চাও। আমার আমার বাড়িতে আবার আমার আন্টি ছিল, আমার আন্টি সবার ছোট, আন্টি বলতে আমার খালা, মার বোন, সবার ছোট, কিন্তু ওনার কথা আমার বাড়িতে সবাই মানে। আচ্ছা। মানে আমাদের ফ্যামিলির মধ্যে উনি হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি করতে চলে, কিন্তু সবার থেকে ছোট উনি বয়স, রিয়া আন্টি। তো উনি বিষয়টা দেখলো যে আমরা বিয়ে দেবো, তুমি কি বলো? তখন মেয়ে আমাকে বলতেছে, ভাইয়া এটা কি হচ্ছে? বললাম, এটা তো আমিও বলতে পারতেছি না, কিন্তু তুমি তো আসার আগে তোমার ভাবা উচিত ছিল, তুমি একটা মেয়ে মানুষ এত দূর আসবা, একটা গ্রামের বাড়ি, কি না কি হয়, এখন কি করা যায়, তুমি তো ভাবো নাই। আমি তো এরকম কিছু ভেবে আসি নাই। তখন সেই দিন হচ্ছে মঙ্গলবার ছিল, 2018 সাল, অক্টোবর মাস, 5ই অক্টোবর। তো 12টার দিকে, দুপুর 12টার দিকে আমাদের বিয়ে হলো। গ্রামের ওই অনুষ্ঠান অনুষ্ঠান কিছু না, এমনিতে হচ্ছে আপনার একটা কাজী ডেকে এনে মানে আমাদের কবুল ভরাইতো দিয়ে আর কি, 3বার কবুল ভরাইতো। তারপরে হচ্ছে আমরা, তখন কিন্তু আমার সব হচ্ছে গাজীপুরে আমি ছোট পরিসরে একটা দোকান শুরু করি, যেহেতু এখানে চলে আসলাম, আমাকে রাখার জন্য অনেক রিকোয়েস্ট করলো। আর ওই মেয়ে তখন কন্টিনিউ ওই দোকানে সেলসম্যান, ও আসে মানে ও কাজ করতেছে, তো আমি চলে আসছি। তো বিয়ের পরে 2 দিন পরেও আমার কাছ থেকে চলে আসে, আসার পরে আবার হচ্ছে ওই দোকানে ডিউটি করা শুরু করছে। এই বিষয়টা আমার সেই মহাজনের কানে চলে যায় যে আমি তাকে বিয়ে করছি। এখন ওনার রাগ হচ্ছে, আমি প্রথমে একটা কথা বলছিলাম যে আমার মহাজন কিন্তু একে প্রস্তাব দিয়েছে, মানে অন্য একটা নজরে দেখতো। এই জিনিসটা ওর ভিতরে কাজ করছে যে আমি মহাজন, আমার সঙ্গে তুমি না থেকে আমার কর্মচারীর সঙ্গে বিয়ে করলা। এবং উনি আমাকে তৎক্ষণাৎ ফোন দেয় যে তুই কই আছিস, আমার কাছে দেখা কর, খুব খারাপ ব্যবহার করতেছে, আমার দোকান ধ্বংস করছিস তোরা দুজনে। এটা ভাবা স্বাভাবিক যে তখন ভাবতেছে যে হয়তো ওই মেয়ের সঙ্গে জড়িত ছিল আমার সঙ্গে, এবং আমরা দুজন জড়িত হই এগুলো করছি, এটা তখন ভাবতেছি, কিন্তু আদৌ এটা করি নাই, কারণ ওই মেয়ের সঙ্গে তখন আমার কোনো সম্পর্ক ছিল না। এই জিনিসটা আমি বুঝাইতে পারতেছি না। আমাকে আবার গাজীপুর ডাকলো, আমি গেলাম। যাওয়ার পরে ওই মেয়েকে সহ আমার মা আসলো। আমার মা, আমার এখানে ওই আন্টি ছিল, আন্টি, আর আমার ওয়াইফ, তখন তো আমার ওয়াইফ হয়ে গেছে। তো ওয়াইফ হচ্ছে তখন আমি 3-4 জনে গেলাম। আমরা একটা জায়গায় বসলাম, বলতে কি ওই যে 2 লক্ষ টাকা আমাকে মাফ করে দিছিল, এই টাকাটা তখন দাবি করতেছে। তো আমি গেলাম, যাওয়ার পরে বসার পরে এরকম একটা রুমে আমাদের বসাইলো, বিচার বসছে আর কি, যে টাকা আমি আবিরের টাকা মেরে নিয়ে গেছে এরকম। তো আমি মহাজনকে বললাম যে দেখেন, আপনি কিন্তু টাকা আমাকে মাফ করে দিয়েছিলেন, এবং আমি আপনাকে প্রুভও দিয়েছি যে টাকাটা আমি নেই নাই, এখন আপনি আবার 2 মাস পর ঝামেলা করতেছেন। বলতেছে, তখন আমাকে পাশে আড়েল ডাক দিয়ে বলে, তুমি যদি তুমি করে বলো না, তুই করে বলতেছে, তুই যদি এই মেয়ের তালাক দিস, আমাদের মহারণা ছিল হচ্ছে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা আমি দিব, আর তোরে আরো 5 লাখ টাকা আমি দিব, তোর লাইফ সেটেল করে দেবো, কিন্তু মেয়েরে তোর ডিভোর্স দিতে হবে। মানে এটা আমাকে জিদ থেকে বলতে। আরে ক্যা বাত। তো আমি বিষয়টা মেনে নিতে পারতেছি, স্বাভাবিক। তো আমার ওয়াইফ, স্বাভাবিক। আর আমি টাকা দিয়ে কেন বিক্রি করবো? অবশ্যই। তখন এটা বলবো, আর বললো যে এটা যদি তুমি না করো তাহলে তোমার 2 লক্ষ টাকা দিয়ে যেতে হবে, ওই যে আমাকে যে টাকাটা মাফ করে দিছিল। তখন আমার তখন ওই সময় আমার 2 লক্ষ টাকা আমার ক্যাশ নেই, মানে যেটাই করি আমার আব্বা আমার সঙ্গে শেয়ার করতে হবে। তখন আমার মার কাছে গিয়ে, মার কাছে বলতে পারলাম না, মা হলো গ্রামের মানুষ, অনেক সহজ সরল। মা অনেক ভয় পাইতেছে, এমনিতেও কান্নাকাটি করতেছে, পুলিশ টুলিশ নিয়ে আসছে, মানে আমাকে ভয় দেখানোর জন্য। আমার বিষয়টা আমার আন্টির কাছে শেয়ার করলাম, আন্টি এরকম বলতেছে আমাকে ডিভোর্স দিতে, এবং ডিভোর্স দিলে ওনারা আমাকে আরো 5 লাখ টাকা দিবে। তো এটা তো সম্ভব না। তো আন্টি একটু মানে টাকার কাছে একটু নরম হতে চাচ্ছিল, যে তাইলে তাই কর, এত কিছু করার দরকার নেই, মেয়ে যত এরকম নজরে আছে, মানে এরকম কথা বলার চেষ্টা করতেছিল, কিন্তু মানে আকার ইঙ্গিত আমাকে বোঝাচ্ছে। তখন আমি বলতেছি না, এটা করা যাবে না। তখন আমার আন্টি আমার মার সঙ্গে শেয়ার করলো, মা বলতেছে যে সে তো এখন আমার ঘরের ইজ্জত তো টাকার কাছে বিক্রি করে যাবো না। আমার বাড়িতে তখন হচ্ছে গরু ছিল, আমার বাড়িতে গ্রামের মধ্যে, বারবারই বলতেছি, মানে গরুটা খুব করে আমার আব্বা, সবসময় 4টা-5টা করে গাভী গরু থাকে। তো 2টা গরু বিক্রি করলো। যদিও কুরবানি ঈদ চলে গেছে, তখন ভাইয়া গরুর দামটা খুব কম ছিল, স্বাভাবিক। তো কম দামেই লস করে গরু 2টা বিক্রি করলো, কারণ এখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আমরা 4 দিন সময় নিয়েছিলাম, 4 দিনের মধ্যে 2 লক্ষ টাকা দিয়ে আমার এখান থেকে আমার বউকে ছোটাই নিয়ে আসি। মানে আমার বউকে বলতে আমার বউকে আর আমাকে দুজনকে আটকে রাখছে, টাকা দিয়ে আমাদের এখান থেকে যেতে হবে। 3 দিন আমরা ওইখানে ছিলাম, আমাদের ওইখানে রাখা হয়। আমার মা গিয়ে, আমার আন্টি গিয়ে টাকা ম্যানেজ করে টাকা দিয়ে তারপর আমাদের নিয়ে আসছে। তো এরপর আমি আমার রাজশাহীতে যাই, গিয়ে হচ্ছে প্রায় 2 মাস রাজশাহীতে থাকি। মানে আন্টি ভাবতেছিল যেহেতু এখানে তোমার শত্রু বেড়ে গেছে, এখানে থাকার দরকার নাই, দেখা যাচ্ছে তোমার আবার পরবর্তীতে কোনো ক্ষতি করতে পারে ওই।
2 মাস থাকার পরে আমার গ্রামে ভালো লাগে না, আমি আবার ঢাকাতে আসি। এর মধ্যে আমার আহ, দোকানটা আবার বন্ধ ছিল 2 মাস, দোকানটা চালু করলাম, আবার চালু করলাম। তো ও তখন বাড়িতে ছিল, মানে দোকানটা যেহেতু ছোট, ওই দোকান দিয়ে আমার হচ্ছে এই গাজীপুরে একটা সার্ভাইভ সংসার, করা যাচ্ছে না। মানে আমি চালাইতে পারতেছি না, আবার আমার ফ্যামিলিতেও দিতে হচ্ছে। তো ওকে বললাম তুমি কিছুদিন বাড়িতে থাকো, আমি এখান থেকে দোকানটা আরো বড় পরিসর করতে পারলে 2-4 মাস পরে তোমার নিয়ে আসবো। তো ও মাইনে নেয়, এটা বিষয়টা মাইনে নেয়। 2-3 মাস পরে ওর একটা বাজে অভ্যাস ছিল, 2 মাস 3 মাস পর পরে ও পালায় চলে যেত, কোথায়? ওর বাবার বাড়িতে চলে যেত। আচ্ছা, ওকে। 2 মাস 3 মাস পর পর চলে যেত, এরকম 6 বার গেছে। মানে না বইলা? না বলে, ধরেন আমি তখন আমার কাছে নিয়ে আসছি, আমি দোকানে আসছি, লাঞ্চে খাইতে গেছি, দেখি যে ছোট্ট একটা চিঠি লেখা ছুঁয়ে চলে গেছে যে আমি নাই, চলে যাচ্ছি। বাহ। আবার আমি রাগ করে থাকতাম কোনো আপনি কি কোনোদিন ওর বাপের বাড়িতে গেছেন? হ্যাঁ, আমি বেশ কয়েকবার গেছি, 7 বছর আমাদের সংসার। তো এর মধ্যে আমাদের একটা ও কনসেপ্ট করে, মেয়ে মেয়ে বেবি কনসেপ্ট করে। তো প্রথম বাচ্চা হচ্ছে, ও বলতেছিল আমার বাপের বাড়ি গিয়ে হবে। আর ওর বাড়িটা হচ্ছে শহরের মধ্যে, হুম। আমার বাড়িটা গ্রামের মধ্যে। যেহেতু ও ছোট থেকে শহরে মানুষ এসেছে, আমার বাড়িতে গিয়ে ওর থাকতে একটু কষ্ট হয়, আমি বুঝি, স্বাভাবিক, হ্যাঁ। এটা আমি বুঝি। তো আমি কিন্তু ভাই ওর অনেক ভালোবাসি, হুম। অনেক, এখনো ভালোবাসি। তো তখন ও বাড়িতে, ওর বাড়িতে বাবার বাড়িতে যায়। আর আমার চাচা হচ্ছে একটা ডক্টর ছিল, হুম। ওনার নিজস্ব মেডিক ক্লিনিক আছে। তো উনি বলতেছে যে আমাদের ছেলের বউ অন্য জায়গায় যাবে, আমরা এখানে আছি, ওখানে কি হয় না হয়। তারপর ও জোর করে পালায় চলে যায় প্রেগনেন্ট অবস্থায়, তখন আবার পালায়? আবার পালায় যায়। তখন হচ্ছে 8 মাসের বাচ্চা ওর পেটে। কতবার পালাইছেন এই 7 বছরে? 7 বছরে অনেকবার, মানে হিসাব নেই। লাস্ট এটা দিয়ে হয়তো 9 থেকে 10 বার হবে এরকম, হুম। লাস্টে যেটা গেছে আর কি। তো তারপরে হচ্ছে আমার চাচার কথা না শুনেও পালায় চলে যায়। পালায় গিয়ে আমি ধর বললাম যেহেতু এই অবস্থায় ওরে, ও যেহেতু মায়ের সাপোর্টটা চাচ্ছে, আর এই অবস্থায় মা আর হাজবেন্ডই তো পাশে থাকে, যেহেতু আমি থাকতে পারতেছি না। আমার মাও ওকে খুব ভালোবাসতো, আমার মা বা সবাই ভালোবাসতো, মানে আমার কোনো বোন নেই, একদম মেয়ের মতো দেখতো। হুম। তখন ও ওইখানে যাওয়ার পরে আমি তখন হচ্ছে তাবলিগে যাই, জামাতের সঙ্গে তাবলিগে যাই, আমার কাছে ফোন অফ ছিল। তোর বিকেলে ওর সঙ্গে কথা হলো, ও বলতেছে যে আমি হচ্ছে আল্ট্রাসাউন্ড করছি, বাচ্চা একটু সমস্যা দেখাচ্ছে, বাচ্চা নাকি পজিশন ঠিক নেই। তো বললাম তাহলে তুমি করো, পজিশন ঠিক না থাকলে ফ্লুইড কম, মানে পানি কম পেটে, তাহলে তুমি সিজার করে বাচ্চাটা উঠাই নাও। আমার কথা শুনে না। আর ওর বাড়ির আশেপাশে ভাইয়া হসপিটাল আছে, 250 শয্যা বিশিষ্ট হসপিটাল বাড়ির পাশেই, এছাড়াও ক্লিনিক তো আছে, ওরা চাইলে হসপিটাল নিতে পারতো। তোরা হসপিটালে নেয় নাই। আমার সঙ্গে বিকালে কথা হয়েছে, রাতের 11টা বাজে পেইন উঠছে ওর। আর পরের দিন বেলা 2টা বাজে আমাকে ফোন দিছে, তখন 2টার সময় আমার নামাজের সময়, তখন আমি নামাজ পড়ে ফোনটা হাতে নিয়েছি, ঠিক অনেকবার ফোন দিছে। ফোন হাতে নিয়ে আমার ভাবি, বলতে ওর ভাবি, আমাকে ফোন দিয়ে বললো আবির ওর তো মেয়ে হয়েছে, সুস্থ আছে। বললাম আলহামদুলিল্লাহ, ভালো। তো তখন আমার আর মন টিকতেছে না যে আমি আর তার দিকে থাকবো না, আমি চলে যাবো। তো এখানে একটা বড় হুজুর ছিল, আমি হুজুরের সঙ্গে কথা বললাম যে হুজুর আমার তো মেয়ে হয়েছে, আমি আমার যেতে হবে। এর মধ্যে আবার ফোন আসে, বলতেছে যে তোমার মেয়ে তো মৃত হয়েছে, মানে মারা গেছে। আমি তখন খুব খারাপ লাগলো যে আপনি একটু আগে বললেন যে আমার মেয়ে হয়েছে, আর এখন বলতেছেন মেয়ে মারা গেছে। খুব, মানে আমি ওই জায়গায় কান্নাকাটি করতেছি। হুজুরে আমাকে বুঝাইতেছে, অনেক ভাবে বুঝাইতেছে যে দেখো একটা মেয়ে পৃথিবীতে আসলে তার সে কিন্তু নিষ্পাপ, মানে যেভাবে আমাকে ইসলামিক ভাবে বোঝাচ্ছে। তো আমি তখন তৎক্ষণাৎ এখান থেকে নবীনগর আসি, নবীনগর এসে গাড়িতে উঠি, ওইখানে পৌঁছাইতে পৌঁছাইতে রাত আমার 10টা বাজে। আমি বলছিলাম আমার মেয়ে যেহেতু মারা গেছে, আপনারা লাশটা রাখেন, আমি দেখবো। কিন্তু আমার জন্য লাশটা তারা রাখে নাই, একদিনেরই বাচ্চা। আমার কাছে প্রথম, আমার কথা হচ্ছে প্রথমে তারা বললো যে মেয়েটা সুস্থ আছে, তারপরে বলতেছে যে মেয়েটা মৃতই হয়েছে, পেটেই মারা ছিল। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, ও অনেক কান্নাকাটি করতেছিল। কোন একটা তো ভেজাল আছে মনে হ্যাঁ হচ্ছে। ভেজাল, ওরা ডাক্তারের কাছে নেয় নাই ভাইয়া, মানে টাকা খরচ করতে চাচ্ছিল না। রাতের 11টা বাজে পেইন উঠছে, আর পরের দিন 2টা বাজে বাচ্চা হয়েছে, মানে প্রায় 14 থেকে 15 ঘন্টা বাড়িতেও না, আপনারা টানা হেঁচড়া করছে, বাচ্চা অক্সিজেন পায়নি, পরে মারা গেছে। হায় হায় হায়। তো এটা কি খুন? এটা 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 অ্যাক্সিডেন্ট না, এটা খুন রীতিমতো। আমি তখনও এটা, তারপর থেকে ওখানে আমি শ্বশুর বাড়ি গিয়ে সবার সাথে ক্যাচাল করি যে আপনারা যে বললেন একবার যে আমার বাচ্চা সুস্থ আছে, তারপরে বলতেছেন বাচ্চা মারা গেছে, এটা, এটার মধ্যে ঘাবলা আছে। আমার ওয়াইফ আমার সঙ্গে অনেক কান্নাকাটি করতেছে, এবং ও হাজার হলো ওর বাপ মার সাপোর্টটা তো নিবে, মানে ও বলতেছে না যে আসলে ও বলতেছে আমার বাচ্চা তো কানলো আমি দেখলাম, কিন্তু কেন মারা গেছে বলতেছে। ও পাগল হয়ে গেল, প্রায় 1 মাস পাগলের মতো থাকলো।
আমার সঙ্গে ছাড়া কারোর সঙ্গে কথা বলতো না। এরপর আমি নিয়ে আসলাম, তো আমার কাছে নিয়ে আসলাম, গাজীপুরে নিয়ে আসলাম। এর মধ্যে আমার দোকানটা, মানে আমি যেখানে দোকানটা ছিল মার্কেটটা ভেঙে ফেলে, ভেঙে ফেলার পরে 3 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে দোকান করতে বলে, কিন্তু আমার ওই সময় 3 লক্ষ টাকা ছিল না যে 3 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে আবার দোকান শুরু করবো। তখন দোকান বাদ দিয়ে আমি হচ্ছে চাকরি নিই, গার্মেন্ট সেক্টরে চাকরি নিই। স্যালারি মোটামুটি ভালো, মানে চলতে পারবো এরকম একটা চাকরি নিলাম। তো এভাবে চলতেছে। এর মধ্যে আবারও একদিন চলে গেল রাগ করে ওর বাবার বাড়ি। আবার 3 মাস পরে নিয়ে আসলাম, এভাবে যাচ্ছিল আসতেছিল। আর এর মধ্যে আবার আমার একটা ছেলে সন্তান আসে, আবারও প্রেগনেন্ট হয়। তো ছেলেটা আমার বাড়িতে তখন হয়, ওই যে আমার চাচার ক্লিনিকে হয়। হওয়ানোর পরে আমরা, ছেলের তখন বয়স 4 থেকে 5 মাস। তো আমার আব্বা বললো কি যে 6 মাসের বাচ্চাকে মুখে ভাত খাওয়াবে, আমাদের যেহেতু আমাদের বিয়েটা অনুষ্ঠান করা হয় নাই, মুখে ভাত দিবে। একটা অনুষ্ঠান করতে চাচ্ছে আব্বা। আমাদের গ্রামে 6 মাস হলে বাচ্চাদের মুখে ভাত তো একটা অনুষ্ঠান করে, বাচ্চা মুখে ভাত না কি জানি নাম মনে নাই। তো আব্বা এর মধ্যে গরুও কিনে ফেলছে একটা। বৃহস্পতিবারে শুক্রবারে অনুষ্ঠান, বুধবারে গরু কিনে নিয়ে আসছে। বৃহস্পতিবারে রাত্রে ও আমার মার কাছে বলে যে মা আমি কিছু কেনাকাটা করতে হবে, একটু বাজারে যাব। তো মা ভাবছে যেহেতু পরের দিন অনুষ্ঠান, বাড়িতে বউ মানুষ, কেনাকাটা করা থাকতেই পারে, যাক। তো আমার ছেলেকে নিয়ে ও বাজারে যাওয়ার কথা বলে চলে যায়, আবার ওর বাড়িতে চলে যায়। কিন্তু পরের দিন ভাই আমার হচ্ছে অনুষ্ঠান, বাড়িতে সব মানুষ দাওয়াত করা শেষ। আবার হচ্ছে অনেক যাদের দূরে বাড়ি তারা অলরেডি বাড়িতে আসাও শুরু হয়েছে, যাদের বাড়ি দূর থেকে দাওয়াত করছি বাড়িতে চলে আসতেছে। আর যারা গ্রামে তারা তো কালকেই আসবে। তখন রাতে 10টা বাজে, আমি অফিসে আছি, অফিসে আমাকে মা ফোন দিতেছে যে নাইমা কি তোমার কাছে গেছে নাকি? আমি বললাম কই না তো। তো আমরা তো, মা আমাকে প্রথমে বলে নাই যে আমি টেনশন করবো, তাই ওনারা গ্রামে যতটুকু পারছে মাইক মাইক মেরে খুঁজছে, পুরা গ্রাম খুঁজছে, হয়তো কোনো কোথাও বিপদ হইতে পারে এরকম ভেবে খুঁজছে। তো কোথাও পায় নাই। পরে আমাকে যখন না পাইছে তখন আমার কাছে ফোন দিছে যে তোমার কাছে কি গেছে নাকি দীপা? আমি বললাম না, ও তো যাই নাই, আমার কাছে আসে নাই। তো বলে যে ও তো বিকেলে বের হয়েছে, এখনো বাড়িতে আসেনি। টেনশন হওয়া স্বাভাবিক, টেনশন, আমি টেনশনে পড়ে গেলাম। তো ওর বাড়িতে ফোন দিলাম, ওর আব্বার কাছে। ওর আব্বা অস্বীকার করে, বলে যে না আমার কাছে আসে নাই, আমাদের কাছে আসে নাই। তো আমি আবার হচ্ছে ওর বোনের জামাই ছিল, মানে ওর দুলাভাই, ওর দুলাভাইয়ের কাছে ফোন দিলাম। তখন আপনার বোন এই কি বললো? বললো যে হ্যাঁ আমার কাছে আসছে, এখানে আছে, ভালো আছে। তখন আমি আমার ওয়াইফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, সে ফোন আমার তুলতেছিল না, কারণ পরদিন সকালে বাড়িতে অনুষ্ঠান। আব্বা আবার কি করলো, এক গ্রামের যে লোকজন যারা ছিল, বড় বড় মাতাব্বর গ্রামের ভাষায় বলে, তাদেরকে বলে যে দাওয়াত গুলা করছে এগুলো রুখলে ম্যানেজ করলো, কারণ মান সম্মান চলে গেছে অলরেডি। তখন আমার বাবার কথা একটাই যে এই মেয়ে কখনো আর আমার বাড়িতে উঠবে না, স্বাভাবিক। কারণ আমাকে মানুষের কাছে বিক্রি করে এবং দিয়েছে। কোনো কারণ ছাড়া অপমান করলো। কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছিল না। হুম। তারপরে ওই যে ভালোবাসা, আমি, আব্বা আমার কথা না শুনে আবার হচ্ছে 1 মাস পরে ওকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বললাম, তখন আমার ছেলের বয়স হচ্ছে 6 মাস, হুম। ফুল 6 মাস হয়ে গেছে, 6 মাস, 6.5 মাস এরকম এরকমই হবে। আমি ওরে বললাম, ও আমার কাছে চলে আসলো, গাজীপুরে আসলো, যশোর থেকে গাজীপুরে আসলো ছেলেকে নিয়ে। আমার ছেলে ভাই একদম শুকায় গেছে, মানে ওইখানে যে নিয়ে গেছে, কিভাবে রাখছে না রাখছে আমি জানি না। আমার ছেলে যখন হয়, ছেলের ওজন ছিল 3 কেজি প্লাস, অনেক স্বাস্থ্য ভালো ছিল। তো শুকায় গেছে, আমি দেখে তো পুরা অবাক, হতাশ। আর ওর কাছে তখন স্মার্টফোন ছিল না, তো আমি মাঝে মাঝে ফোন দিয়ে দেখবো আমার ছেলেকে, এরকম সুযোগ ছিল না। তো তারপরে হচ্ছে নিয়ে আসার পরে ওকে আমি বললাম যে দেখো আমি যে জবটা করি এটাতে, এর মধ্যে আমি হচ্ছে আবার 2 লক্ষ টাকা একটা লোন উঠাই ওইখানে কাজে লাগাই। প্রতি মাসে আমার হচ্ছে 18,000 টাকা কিস্তি দিতে হয়, হুম। এবং স্যালারি যা পাই এই টাকা দিয়ে কিস্তি প্লাস আমার সংসার চালাইতে হইতো। হুম। দেখো যেহেতু আমার এখন কিস্তিটা তুলছি, এখন তোমাকে নিয়ে তো একা এই বেতনে চলা যাবে না, তার মানে তুমি বাড়িতে গিয়ে থাকো। তো তখন ও বললো যে আমি বাড়িতে থাকবো না, আমিও জব করবো। হুম। বললাম না, তোমার জব করতে হবে না, আমি তোমাকে দিয়ে জব করাবো, তাইলে আমি বিয়ে করলাম কেন, এরকম একটা আমি কথা বললাম। কিন্তু ওর কথা যে না আমি জব করবো না। বললাম তুমি জব করলে ছেলে কি হবে, ছেলের বয়স তখন 6 বছর, 6 মাস, ছেলেকে দেখবে। তখন বলতেছে ছেলে তোমার মার কাছে রাখবো। আমি আমার ছেলেকে তখন মানে ডিসিশন নিল যে আমার মার কাছে রাখবে, আর ও জব করবে ছেলে রেখে। মানে আসলে কি ভাইয়া, ও বাচ্চারা কখনো নিতে চাইতো না, আর বাচ্চা মানুষ করতেও চাইতো না, আর বাচ্চাকে কখনো দুধ খাওয়াইতো না। হ্যাঁ,
বাচ্চাকে কখনো বুকে দুধ খাওয়াইতো না। কি বলেন এটা? মানে ওর মানে ফিগার নষ্ট হয়ে যাবে। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াস। মানে বাচ্চাকে আমার ফিডার কিনে এসে খাওয়াই, দুধ খাওয়াইতে হতো। দেখা যেত বাচ্চা আছে আমার যখন আমার কাছে ছিল, বাচ্চা কান্না করতেছে, আমি যদি বলতাম দীপা দুধ খাওয়াও, কয় না দুধ খাওয়ানো যাবে না, তখন গরম পানি করে বাচ্চার মুখে গরম পানি আপনার ধরতো, আপনার ফিডার করে বাচ্চা ওইটা খাইতো। আমার হায়রে মা। তো এভাবে আমার মাকে নিয়ে আসা হলো। মাকে বললাম যে মা দেখো ও তো জব করতে চাচ্ছে, ও তো দুধ এমনি খাওয়ায় না, তুমি এটা নিয়ে যা মানুষ করো, ও জব করতে চাচ্ছে করুক। তখন আমার আব্বা বলতেছে যে ওই মেয়ে যেন আমার বাড়িতে না উঠে। আমাকেও তখন আমার প্রতি ওর রাগারাগি শুরু করে দিছে। আমি আসলে আমি ছাড়তে পারতেছিলাম না, ওর মায়াটা ছাড়তে পারতেছিলাম না তখন। কিসের মায়া? ভালোবাসা। কোত্থেকে? এই যে এই কয়দিন সংসারে 9 বার ভাইগা চলে যায়, নিজের বাচ্চাকে পর্যন্ত সে দুধ খাওয়ায় না, যেন কোনো কমিটমেন্ট এই রিলেশনে। তবে ও আমার অনেক কেয়ার করতে হয়, মিথ্যা কথা বলবো না, যতদিন ছিল কেয়ার করতো। এখন এটা অভিনয় ছিল কিনা আমি জানি না, কিন্তু করতো। যেটা খাইতে চাইতাম খাওয়াইতো, যেটা করতে বলতাম সেটাই করতো। তো এর মধ্যে আরেকটা যখন জব নিলাম, ও তখন জব নিল আমার ছেলেকে নিয়ে গেল। জব নেওয়ার পরে আমি যে স্যালারি পাইতাম প্রতি মাসে, এটা আমার একটা বদ অভ্যাস ছিল যে আমার বেতনের টাকা ওর হাতে আমি তুলে দিতাম, পুরো টাকাটাই তুলে দিতাম। তারপরে আমার যে টাকাটা লাগতো ওর কাছ থেকে আমি চাইয়া চাইয়া নিতাম যে আমার আজকে 50 টাকা লাগবে বা 100 টাকা লাগবে, এই টাকাটা আমি ওর কাছ থেকে নিতাম। মানে পুরো সংসার ও চালাইতো। ও আমাকে বলে যে আমার এনআইডি কার্ড দিবে, আমাকে যেতে হবে, স্মার্ট কার্ড দিবে, যেতে হবে যশোরে, ও আবার যশোরের ভোটার। তো বললাম আচ্ছা ঠিক আছে যাও। তখন হচ্ছে মঙ্গল সোমবারে যায়, আমি বলি যে তুমি হচ্ছে সোমবারে গেছো, মঙ্গল বুধবার চলে আসো, আর বৃহস্পতিবার থেকে ডিউটি করো। তো বললো যে ঠিক আছে। তো এর মধ্যে ও চলে যায়, যাওয়ার পরে বুধবার যায়, বৃহস্পতিবার ও আসে না। শুক্রবারে ফোন দিলাম, বললাম আমি আবার ভাই রান্না করতে পারি না, মানে আমার খাওয়ার খুব কষ্ট হয়, ও গেলে আমার খুব খাওয়ার কষ্ট হয়। আমি বললাম আমি তো রান্না বান্না করতে পারি না, তুমি তো জানো, তুমি চলে আসো। তখন ও আসে না। শনিবারে বলি শনিবারে আসবে, এরকম করতে করতে এক সপ্তাহ চলে যায়, ও আর আসে না। তখন পুরো টোটালি আমাকে বলে যে আমি তোমার সঙ্গে সংসার করবো না। সংসার করবো না আমার দোষটা কি, মানে আমার অপরাধটা কোথায় এটা দেখাও। অপরাধ কিছুই না, আমি তোমার সঙ্গে সংসার করবো না, তোমার সঙ্গে আমার চাই না। তখন ওই সময়টা আমার খুব কষ্ট লাগছে খুব। মানে আমি খাইতাম না ঠিক মতো, অফিসে যাইতাম না। আমার যেহেতু অফিসে ঠিক মতো ডিউটি করতাম না, আমার চাকরি যায় যায় অবস্থা। আবার অফিসে গিয়ে রিকোয়েস্ট কর, পরে ভাবলাম যে আমার তো বাঁচতে হবে, ছেলে আছে, ও যেহেতু চলে গেছে আমার তো বাঁচতে হবে। আমি গিয়ে আবার চাকরিতে জয়েন করলাম, ডিউটি করতেছি, করতে করতে আবার ডিসেম্বরের 26 তারিখে আমি ওর বাড়িতে যাই যশোর, ওকে না জানাই। মানে আমি আর পারতেছিলাম না ওকে ছাড়া থাকতে, পাগল হয়ে যাচ্ছিলাম। খাওয়ার কষ্ট, টানা 2 দিন 3 দিন না খেয়া চলছে, শুধু স্মোক করছি, পানি খাইছি, এছাড়া কিচ্ছু খাই না, এরকম চলছে আমার। আর আমি কাজ করতে গেলে কাজে বসে ওর কথা ভাবতেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ছেলেটার মুখের দিক তাকায় ওরা আমি ছাড়তে পারি না, যে আমার ছেলে আছে, ও যাই আমার সঙ্গে করবো, একটা ভালো মা হয়ে থাকুক, ছেলেটা তো এতিম হবে। ভালো মা হতো সে না? ভালো মাও সে না। তখন আমি ওকে না জানাই ওর বাড়ি চলে গেলাম। ওর ভাইয়া আবার ছিল একটা 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 মাস্তান ছিল ওর ভাই, এখনো রানি। এই রিসেন্টলি একটা একটা নিউজ হয়েছে, একজনকে খুন করছে। যাই হোক, ভাইয়ের নাম হচ্ছে রিপন। একটা ভয় কাজ করতেছিল যে আমি গেছি আমাকে যদি মারধর করে। তো যাওয়ার পরে আমাকে অফার করে ওর বোন, ওর বড় বোন বর্ষা নাম, ওর বড় বোন হচ্ছে মাদকের সঙ্গে জড়িত। এখন মাদকের বিজনেস করে? বিজনেস করে, বিগ ডিলার। এর আগে ফরিদপুরে ধরছিল একবার ডিবিএ, ধরে আপনার প্রায় 6 লক্ষ টাকা জরিমানা এবং 3 মাস জেল খাটছে। এটা তো ভালো রকমের ফ্যামিলিতে ঢুকছে না? হ্যাঁ অনেক বাজে ফ্যামিলি। তখন তো আমি বুঝি নাই। তো আমি যাওয়ার পরে আমাকে ডাইরেক্ট অফার করলো যে ও এর মধ্যে ও যে এতে এক মাস হয়েছে, এই 1 মাসের মধ্যে ও ওর বোনের সঙ্গে ব্যবসায় জড়িত হয়ে গেছে। বাবা, কাঁচা টাকা! হ্যাঁ কাঁচা টাকা। আপনার ডেলি একটা করে, ধরেন যশোর থেকে যদি গোপালগঞ্জ যায় 100 পিস ফ্যান্সি ডিল যদি নিতে পারেন বা 50 পিস ইয়াবা যদি নিতে পারেন, ডাবল টাকা। এই টাকাটা কাঁচা টাকার একটা মায়া ও পড়ে গেছে। মানে ও হচ্ছে সেলার, সেলসম্যান, সেল দিত, ক্যারি করত। তো আমাকে অফার করলো যে ওর বোনের সঙ্গে বিজনেস করতে হবে, যদি বিজনেস করি তাহলে ও আমার সংসার করবে। তো আমি ওই সময় আবেগে পড়ে বললাম যে ঠিক আছে, তারপর আমি তোমার বোনের সঙ্গে বিজনেস করবো, তারপর তুমি আমার হয়ে থাকো, আমি তোমার সাথে সংসার করতে চাই।
ওই এই কথা রাত্রে বললাম, রাত্রে শোয়ার পরে আমি ভাবতেছি যে এটা তো অবৈধ টাকা, অবৈধ পথ। আর আমি আমার ফ্যামিলি বড় ছেলে, এখানে এই মেয়ের জন্য এসে যদি একে আমাকে পুলিশে ধরে বা মারধর করে, অবস্থা তো খারাপ। আর এই রাস্তাটাও ভালো না, আজ হোক কাল হোক পুলিশে ধরবেই, এটা ধরবেই। ধরবেই। তো রাত্রে আমি এটা আবার প্ল্যানিং করে ওরা সুন্দর করে বুঝাইলাম, দেখো দীপা, ওরা সুন্দর করে বুকের মধ্যে আশা দিয়ে, মানে বুকের সঙ্গে মিশাই ওর মাথায় হাত বোলাচ্ছে আর বলতেছে, বুঝাইতেছি, দেখো আমরা ওইখানে গিয়ে 2 টাকা কম ইনকাম করবো, ওই টাকাটা হালাল। আর এখানে যে টাকাটা তুমি কাঁচা টাকা ইনকাম করতেছো, এটা কিন্তু হারাম টাকা। আর এটা রিস্কি লাইফ, এটা লাইফ না। তুমি হয়তো অনেক টাকা ইনকাম করবা এখান থেকে, কিন্তু এটা, এই টাকা দিয়ে তুমি এনজয় করবা সাময়িক, একটা সময় দেখবা যে তোমার কিছুই থাকবে না। সঠিক। যখন পুলিশে ধরবে, প্রশাসনের নজরে পড়বে, তখন সারা জীবন পস্তাবা। তো বুঝাইলাম, ও বুঝ মানলো। বুঝ মানার পরে ও আমার সঙ্গে চলে আসলো। ও চলে আসার পরে আমি নিয়ে চলে আসলাম ঢাকাতে। আসার পরে আমি আবার অফিসে গেলাম। তো এর মধ্যে এখানে আনার পরে আমি মাঝে মাঝে ওর ফোন ব্যস্ত পাই না। হোয়াটসঅ্যাপে কল দিলে আনাদার কল, ফোনে কল দিলে বিজি, এরকম পাইতাম। তো ভাবতাম হয়তো বাবার বাড়িতে কথা বলতেছে, বাবার সঙ্গে কথা বলতেছে। তো একদিন ওর ফোনটা আমি চেক দিই, চেক দেওয়ার পরে ফোন পিকচার ডিলিট করার পরে কিন্তু আবার ওই যে আর্কাইভে থাকে। ওইখানে গিয়ে চেক দিয়ে দেখি যে ও ফোন করতো একটা ছেলের সঙ্গে, রাকিব নাম, যেটা ভিডিও কলে করতো এবং ওর নুডি পিক ওই ছেলের পাঠাইতো। বিশ্বাস করবেন না, এটা দেখার পরে একটা পুরুষ কখনো কোনো পুরুষই পারবে না যে তার নিজের ওয়াইফের ভাগ অন্য কাউকে দিতে। আর আমার বউ, তখন আমার বউ আছে, আমার ছেলের মা, সে উলঙ্গ হয়ে আরেকটা ছেলেকে ছবি পাঠাইছে। এই জিনিসটা গুলো আমার, আমি তখন মানে মানতে পারতেছিলাম না। আমি ওরে বলবো, বলার মতো সাহস পাচ্ছিলাম না যে তুমি এটা কি করছো। তো আমি ওরে বললাম, আমি বলবো কি, আমি ওরে মারধর শুরু করছি, মানে আমি নিজের কন্ট্রোল করতে পারছিলাম। অনেক মারছিলাম তখন, শীত, অনেক শীত। তো আরেকটা জিনিস আমি পাইলাম যে একটা মেসেজ কনভার্সন হয়েছে, সেটা হচ্ছে আমাকে মেরে ফেলার প্ল্যানিং হয়েছে। যে আমি ওই ছেলে যার সঙ্গে রিলেশন, ওই ছেলে ওইখানেই থাকে, ছেলের বাড়ি হচ্ছে সাতক্ষীরা। ছেলে অলরেডি একটা মার্ডার কেসের আসামি, মার্ডার করে সাতক্ষীরা থেকে এখানে আসছে। তো প্ল্যানিংটা এরকম ছিল যে আমাকে কোন রকম ভাবে ওর যশোর নিয়ে যাবে, এবং যশোর যাওয়ার সময় যেহেতু ফেরিতে উঠতে হয়, ফেরিতে ওঠার পরে আমাকে ফেরি থেকে ধাক্কা দিয়ে ফেলাই দেবে, এরকম একটা প্ল্যানিং হয়েছে। ধাক্কা দিয়ে ফেলাই দিলে পদ্মা নদীতে যদি পড়ে, ওটা তো অ্যাক্সিডেন্ট বলে চালানো যাবে, আর আমাকে খুঁজেও পাওয়া যাবে না। প্ল্যানিং এই একটা। আর আরেকটা প্ল্যানিং ছিল যে আমি যেহেতু অফিস করি, রাত 8টা বা 10টায় আমার বাসায় আসতে আসতে 10টা বাজে। তো ওই ছেলেকে নিয়ে আসবে, খাটের নিচে রাখবে, ছেলে খাটের নিচে থাকবে, আমি ঘুমাইলে আমারে মেরে ফেলবে। এইরকম প্ল্যানিং হচ্ছে 2টা। তখন প্ল্যানিং 2টার মধ্যে আমার ওয়াইফ একটাতে সম্মতি দিছে, সেটা হচ্ছে আমাকে রুমে মারবে এটা। আর যশোর যে আমি যাবো না সেটাও জানে, বলতেছে ওকে আমি যশোর নিয়ে যেতে পারবো না, কারণ ও যশোর যাইতে চায় না। আমি যাইতে চাই না এই জন্যই ভাইয়া, ওই যে ওদের ফ্যামিলিটা একটু খারাপ, এই জন্য আমি যাইতে চাই না। এই জিনিসটা আমি কালকে আমাকে মারার প্ল্যানিং ছিল, আজকে আমি ধরে ফেলছি। রাখি আল্লাহ মারেকে। আর আল্লাহ, হ্যাঁ আল্লাহ হ্যাঁ দিচ্ছে, ধরে ফেলছি। তখন আমি ওরে অনেক মারধর করলাম। শীতের রাত্রি আমি অনেক মারধর করছি, ঠান্ডা পানি ওরা আমি শরীরে ঢেলে দিচ্ছি, মানে আমি নিজের কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমি আমি তোমার জন্য কি করি নাই, আর তুমি আমার বারে বারে ঠকাইছো, বারে বারে ঠকাইয়া চলে গেছো। আমি তারপর আমার ফ্যামিলির কথা অমান্য করে আমি তোমার নিয়ে আসছি, তারপরও তুমি আমার কাছে এরকম কেন করতেছো। মারধর করার পরে আমি ওরে পরদিন ওর ফ্যামিলিতে জানাই। ওর ফ্যামিলি বলতেছে তোমার সঙ্গে পোষায় না, তুমি ছেড়ে দাও ওদের কথা, আমার মেয়েকে মারধর করবো না। ঠিক আছে, পোষায় না, আপনারা এসে নিয়ে যান। এখন ওটা ছেড়ে দিব, ছেড়ে দিলে কোথায় না কোথায় যাবে, তখন তো আমাকে ফাঁসাই দেবে। এটা হচ্ছে যেহেতু একদিন গেল, তারপরের দিন ও আবার মানে পালায়া যাচ্ছে, এবং আমার একটা ফ্রেন্ড ওরে দেখতে পায় যে ও বাসা থেকে বের হয়ে চলে গেছে। আমি হচ্ছে চান্দুরা কাউন্টার থেকে ওরে আবার দৌড়ায় যা নিয়ে আসি। আমি ওইখানে গিয়ে এত এত লোকজন, মানে ওই সময় আমি একটু লাজুক প্রকৃতির ছেলে, বাইরে গেলে কথা কম বলি আর লাজুক, কিন্তু ওইখানে গিয়ে আমার লজ্জা কাজ করতেছিল না। ওরে দেখার পরে আমি চিল্লায় একদম কান্নাকাটি শুরু করে দিছি, ওরে জড়াইছে, অনেক কান্নাকাটি করতেছি। মানুষজন আমার দিকে তাকায় রয়েছে, বলছে পাগল নাকি। আমি ওইখানে ভাই আমার পায়ে পায়ে ধরে গেছি, পায়ে ধরে আমি কান্নাকাটি করতেছি, আমার ছায়া যাবে। আগের দিন জানলেন যে আপনার মেরে ফেলবে, তারপরও আমি ওরে মানে পরের দিন পা ধরে কান্না করতেছেন। আমি ওই ওপেন অসুবিধা তো আপনার।
ভাইয়া ছাড়তে পারতাম না, খুব ভালোবাসতাম ওরে। নিশ্চয়ই আপনার অসুবিধা, সে গল্পের বাইরেও কোনো একটা গল্প আছে, এটা হওয়ারই কথা না। না, আমার ওর প্রতি একটা মায়া কাজ করে, 7 বছর সংসার করছি, আসলে আমি ছাড়তে পারি না। ওর ভিতরে হয়তো অবসেশন। আমার প্রতি ভালোবাসা হয়তো নেই, কিন্তু আমি ছাড়লোটা কেমনে ফাইনালি? ফাইনালি ও হচ্ছে আবার ওইখান থেকে পায়ে ধরে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি সারাটা রাত ওরে আমি বুঝাই, এবং আমি আবারও পায়ে ধরে কান্না করি ওর কাছে, যে দেখো তুমি আমার ছাইড়া যাও না, তুমি আমার যা হয়েছে আমি সব মাইনা নিবো, তুমি রাকিবরে ছাইড়া দাও, তুমি আমারে ভালোবাসো, আমারে ভালো হয়, আমার মা আলো আলো বউ হয়ে থাকো, আমার ছেলের মা হয়ে থাকো, এত কিছু করে বুঝাইলাম। বলতে চাচ্ছি ঠিক আছে। তখন ভাইয়া ও আমার কাছে একটা চিঠি লেগে গেছে, দেখাবো? ও হচ্ছে আমি অফিসে চলে যাই, লাঞ্চে ও আমাকে এই চিঠিটা লিখে দেয়। বলো। এটা এখানে লেখা আছে হচ্ছে, আমারে তুমি মাফ করে দিও, তুমি আমাকে কখনো ক্ষমা করবে না আমি জানি, আমাদের আর দেখা হবে না, আমি তোমাকে ডিভোর্স দিব, ভালো থেকো। এইগুলো আমি দেখছিলাম, মানে আমি ওই সময় চাইছিলাম যে সুসাইড করবো, আত্মহত্যা করবো, মানে সবকিছু আমার ঠিকঠাক। এত বাকি লেখা কার? বাকি লেখাগুলো আমার, আমি চাচ্ছিলাম যে আমি সুসাইড করবো, এবং এগুলো লিখে গেছিলাম যে কি কে লেখা? পড়েন শুনে। এই চিঠির এই অংশটা হচ্ছে ওনার লেখা। হ্যাঁ, এই এই পেন্সিলে লেখাটা ওনার, আর এইগুলো আমার লেখা, এগুলো আমি লিখছিলাম। আমি এটা লিখছিলাম যে তুমি বলছো তোমাকে ক্ষমা করে দিতে, কি করে করবো বলো, তুমি অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাবা, সেটা আমি বেঁচে থাকতে মানতে পারবো না, তাই চলে গেলাম বুকে হাজার কষ্ট নিয়ে না ফেরার দেশে। আমাকে আহ আমাকে আমার পরিবার ক্ষমা করে দিও, আমি লিখছিলাম। আমি ওই সময় ভাই নিজেকে কন্ট্রোল করতে এখানে লেখা যে মৃত্যুর পর আমার দেহটা যেন কাটাছেঁড়া করে না হয়, একদম বাচ্চা মানুষদের মতো। আমি ভাইয়া ওই সময়টা আমার খুব মানতে পারতেছিলাম না। আমি যখন দেখলাম যে ও একটা ছেলের সঙ্গে চলে গেছে, এটা আরো খুব কষ্টদায়ক ছিল আমার জন্য। অনেক কান্না করছে ভাই ওর, আমি ওর পায়ে ধরে কান্না করছি। এই সেই চিঠি, শেষ চিঠি। ডিভোর্স দিয়েছে কবে? ডিভোর্স দিছে, আমাকে ডিভোর্স পেপার পাঠায় নাই, ডিভোর্সের ছবি পাঠাইছে। এটা আমাকে ডিভোর্সের ছবি পাঠাইছে। এখন ও আমার কাছে আসার জন্য খুব রিকোয়েস্ট করতেছে, কিন্তু আমি এখন আবার না, আমি আর এখন নেব না। এটা আমার যা হবার হয়ে গেছে। নেও, আবার তোলো। না ভাই, আর কখনো না। আচ্ছা ভাইয়া, এই যে একটা অদ্ভুত গল্প তোমার জীবনে, একটা মেয়ে যে নিজের সন্তানকে ভালোবাসে নাই, যে পরিবারের সম্মানের কথা চিন্তা করে নাই, তোমাকে কখনো কিসে খারাপ কিসে ভালো চিন্তা করে নাই, বারে বারে সবকিছু ছেড়ে চুলে পালিয়েছে, যে তোমাকে খুন করার জন্য পরিকল্পনা করছে, যে একাধিক ছেলের সঙ্গে শারীরিক মানসিক সম্পর্ক রাখছে, যে সকল প্রকার অবৈধ সম্পর্ক মেনটেন করছে, যে নেশা বিক্রি করছে, যে মিথ্যা বলছে, যে তোমার অর্থনৈতিক ক্ষতি করছে, এত কিছু যদি হয় ভাইয়া, তারপরেও কি আসলে আর কোনো কথা থাকে, বা তোমার এই গল্প থেকে কি মানুষ আসলে কিছু শিখতে পারে? এখান থেকে শিক্ষণীয় বলতে আমি যেটা শিক্ষা পাইছি, আমি কিন্তু ওর কম ভালোবাসি নাই, এবং ওর জন্য কম স্যাক্রিফাইস করি নাই। আর এখন আমি কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না, বিশ্বাস ঠিক আছে। আর আমার এখানে দোষ ছিল, এত দূর গড়াইতো না। আমার আব্বা আম্মার কথা আমি শুনি নাই, আব্বা আম্মার কথা না শুনে যেটা করছি, এটাই আমার সব থেকে বড় ভুল। আর লিসেনারদের জন্য যেটা বলার, আসলে ভালোবাসা আছে বা নেই সেটা আমার জানা নেই, কিন্তু আমি যে ভালোবাসাটা বেসেছি, এখান থেকে যে শিক্ষা আমি পাইছি, আমার মনে হয় না ভালোবাসা আছে। নারী চরিত্রটা অনেক রহস্য। আমি বলতে চাই যে সতর্ক হন। একবার মাফ করা যায়, দুইবার মাফ করা যায়, তিনবার না, তখন সেটা অভ্যাস হয়ে যায়।